হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আমাদের ফিজিওলজি প্লেলিস্ট শুরু করছি। গাইটন অ্যান্ড হল যে ফিজিওলজির বইটা আছে, বিখ্যাত বই, সেটাই আমরা মেনলি ফলো করব। সেখানে আমরা প্রথমে হোমিওস্ট্যাসিস আর সেল চ্যাপ্টারটা বাদ দিয়ে যাচ্ছি। আমরা শুরু করছি ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস থ্রু সেল মেমব্রেন, এই চ্যাপ্টারটা দিয়ে। ওকে, সো তোমরা বই থাকলে সেটা ফলো করো অথবা ভিডিও দেখতে পারো। The cell membrane is a lipid bilayer with cell membrane transport proteins. এটা কি বলা হচ্ছে, মানে স্ট্রাকচারটা সেল মেমব্রেন কী করে মেনটেন হচ্ছে সেটা বলছে। লিপিড সলিউবল সাবস্টেন্স ক্যান ডিফিউজ ডাইরেক্টলি থ্রু দ্য লিপিড সাবস্টেন্সেস, মানে হচ্ছে কোনো রকম লিপিড সলিউবল যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো ডাইরেক্টলি মেমব্রেন দিয়ে পাস আউট হয়ে যায়। আমি আগের জিনিসগুলো বাদ দিয়ে যাচ্ছি, কেননা নর্মালি এই চ্যাপ্টারটার একটা প্রিলিমিনারি কনসেপ্ট তোমাদের মধ্যে রয়েছে, আমি সেটাকে জাস্ট ইনহ্যান্স করে চ্যাপ্টারটার মধ্যে দিয়ে এগিয়ে যাব। নতুন কিছু নেই, জাস্ট একটু বোঝার আছে, একটু কনসেপচুয়াল ছোটো ছোটো কিছু নতুন জিনিস আছে যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে এসছো, সুতরাং খুব একটা নতুন কিছু নয়। সো হয়ে যাবে, চলো দেখা যাক। দ্য মেমব্রেন প্রোটিন মলিকিউলস ইন্টারাপ্ট continuity of the lipid bilayer constituting an alternative pathway through cell membrane. এই যে প্রোটিনগুলো আছে সেগুলো তো লিপিড সলিউবল নয়, সেই লিপিড সলিউবল যেটা নয় তাহলে সেটা যাবে কি করে লিপিড বাইলের মধ্যে দিয়ে? ওর জন্য একটা কোনো অল্টারনেটিভ পাথওয়ে বেছে নিতে হবে। তার জন্য কি কি থাকবে? তার জন্য থাকবে ইন্টিগ্রাল প্রোটিন, সেগুলো ট্রান্সপোর্ট প্রোটিন হিসাবে কাজ করবে। সেই ট্রান্সপোর্ট প্রোটিন অ্যাকচুয়ালি কেরিয়ার প্রোটিন। ওকে, এই যে ট্রান্সপোর্ট প্রোটিন লেখা সেগুলো আসলে কেরিয়ার প্রোটিন, চ্যানেল প্রোটিনস বলা হয়। এটারই একটা প্রকার হলো কেরিয়ার প্রোটিন, যেগুলোর মধ্যে দিয়ে পাস হবে। সেখানে বিভিন্ন টাইপের আমরা ট্রান্সপোর্ট দেখতে পাই, যেমন সিম্পল ডিফিউশন, ফ্যাসিলেটেড ডিফিউশন। আর এইগুলো প্রকৃতপক্ষে ডিফিউশন মানে হচ্ছে কোনো রকম কোনো এনার্জি লাগছে না, যেটা এনার্জি লাগছে সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। টু নো এভরিথিং অল দিস থিংস। Channel protein and carrier proteins are usually selective for types of molecules or ions that allow to the cell membrane. যেটা সেল মেমব্রেনকে অ্যালাউ করো তার জন্য অবভিয়াসলি সেটা সিলেক্টিভ, ইউজুয়ালি সিলেক্টিভ টাইপের হয়। মানে ওই প্রোটিনগুলো কোনটাকে ঢোকাবে কোনটাকে বার করবে সেইটা সিলেক্টিভ টাইপের। আমরা পড়ে এসেছি যে সেল মেমব্রেন ইজ আ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, নট সেমি পারমিয়েবল। আগে আমরা প্রথমে যখন সংজ্ঞা পড়তাম বা কোনো রকম ডেফিনিশন পড়তাম তখন আমরা পড়তাম যে এই সেল মেমব্রেনগুলো হচ্ছে সেমি পারমিয়েবল। তারপরে বললাম না, যেহেতু লিভিং এর জন্য সেগুলো সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি মানে কোনগুলোকে দরকার ঠিক সেগুলোকেই দেবে, সিলেক্টিভ। আচ্ছা, ডিফিউশন ভার্সেস অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা কিন্তু কোশ্চেন আসে। ওকে, ডিফিউশন ভার্সেস অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা একটা ফার্স্ট রিভিউ করে যাব গাইডেনের উপর দিয়ে, যাতে প্রত্যেকটা জায়গা তোমাদের নখদর্পণে থাকে। আমি জাস্ট একবার রিভিউ করে যাব, যেগুলো ইম্পর্টেন্ট লাইন আমি দাগিয়ে রেখেছি, যেগুলি থেকে কোশ্চেন আসার চান্স থাকে, যেখান থেকে কোনো কনসেপ্ট রয়েছে আমি বোঝাতে যাবো, কোনো চাপ নিও না। ডিফিউশন আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে একটা ছোট্ট পার্থক্য হয় সেটা তোমরা যেমনভাবে সাবজেক্ট ওয়াইজ এখানে টপিক থাকে, এখানে ডিফিউশন থাকলো, এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থাকলো। সো এখানে বিভিন্ন পয়েন্টের উপর বেস করে লিখতে হয়, তোমরা জানো খুব ভালো করে, ক্লাস 10-11 তোমরা করে এসছো, সুতরাং এই প্যারা থেকে সেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসা যাক ডিফিউশনের মধ্যে। ডিফিউশন অ্যাকচুয়ালি কী? ডিফিউশন মানে হচ্ছে বাংলায় যাকে বলে ব্যাপন। থার্মাল মোশন, যে কোনো মলিকিউলের থার্মাল মোশন আছে, ওই যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা ফিজিক্সে পড়েছিলাম ওখান থেকে আসছে থার্মাল মোশন। সেই থার্মাল মোশন যেটা অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি, সেটা প্লাস ইন্টারমলিকুলার ফোর্সেস যেটা কিনা ডিফিউশন কজ করছে। ওকে, সেই ডিফিউশন কি? লিপিড সলিউবল মানে যে কোনো রকম সলিউবল মেমব্রেন হলে বা পারমিয়েবল মেমব্রেন হলে সেটা দিয়ে ইজিলি পাস করে যায়। তাহলে ডিফিউশন থ্রু সেল মেমব্রেন, সেল মেমব্রেনে কী করে ডিফিউশন হচ্ছে সেটা দেখব। ডিফিউশন থ্রু সেল মেমব্রেন ইজ ডিভাইডেড ইন্টু টু সাবটাইপস, দ্যাট ইজ প্রাইমারি ডিফিউশন, দ্যাট ইজ সিম্পল ডিফিউশন, অ্যান্ড ফেসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশন বলতে কী বোঝো? এবার এখানে যে ডেফিনেশনগুলো আছে না সেগুলো খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি একদম এক্সেলেন্ট স্কোর করতে চাও, মানে অনার্স পেতে চাও, তোমার যে ইউনিভার্সিটি এক্সামগুলো আছে সেগুলো যদি অনার্স পেতে চাও, তাহলে এই সংজ্ঞাগুলো অবশ্যই মনে রেখো এবং পরীক্ষায় লেখার চেষ্টা করো উইথ ডায়াগ্রাম। আর হল অ্যান্ড গাইডলাইনের যদি ডেফিনেশন ইউজ করো তাহলে ওর মতো তো বেস্টার কিছু হতে পারে না, স্যাররা মোহিত হয়ে যাবে খাতা দেখে প্রথমত। আর খুব এক্স্যাক্ট, খুব সুন্দরভাবে লেখা থাকে সংজ্ঞাগুলো, সুতরাং ইউ হ্যাভ টু ফলো অল দিস থিংস টু গেট আ গুড র্যাঙ্ক অর এনি ডিস্টিংশন ইন এনি সাবজেক্ট। ওকে, simple diffusion means the kinetic movement of molecules or ions occurs through a membrane opening or through intermolecular spaces without interaction with carrier protein in the membrane.
কোনো প্রোটিনের সঙ্গে কোনো রকম ইন্টারাকশন না করে শুধুমাত্র ওই লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে কাইনেটিক মুভমেন্টটা হচ্ছে, মিনস দ্য কাইনেটিক মুভমেন্ট, এটাকে ফলো করো, ঠিক আছে? এইসব ওয়ার্ডগুলো হচ্ছে জেম, এই জেমগুলোকে তুলতে হবে। থ্রু ইন্টারমলিকুলার স্পেসেস, intermolecular spaces without any interaction with carrier protein. That is the thing. The rate of the diffusion determined by এক number the amount of substances available, 2 number velocity of kinetic motion, 3 number number of the molecules, আর 4 number হচ্ছে sizes of opening in the membrane. এই পয়েন্ট ওয়াইজ মাথায় রাখবে, তাহলে দেখবে ইজিলি মাথায় থাকছে। ফেসিলিটেটেড ডিফিউশন বলতে আমরা কি বুঝি? ফেসিলিটেটেড ডিফিউশন রিকোয়ার্স ইন্টারাকশন of a carrier protein. The carrier protein aids passage of molecule or ions through the membrane by binding chemically with them. এই মলিকিউলসগুলো যে প্রোটিনগুলো আছে তার ভিতরে একটা বাইন্ডিং সাইট থাকে। ফর এক্সাম্পল এইটা যদি আজকাল একটা মলিকিউলের বাইন্ডিং প্রোটিন হয়, মানে কেরিয়ার প্রোটিন হয়, কেরিয়ার প্রোটিনের ভিতরে একটা জায়গা থাকবে যেখানে এসে সাবস্টেন্স যেটা পাস হবে সেটা প্রথমে বাইন্ড করবে, তারপর এটা দিয়ে পাস হবে। তাহলে সিলেক্টিভ হয়ে গেল ওইটার জন্য, ওই মলিকিউলটাই বাইন্ড হতে পারবে, তাহলে ওটাই পাস হতে পারবে। যেমন এনজাইমে হয়ে থাকে একটা অ্যাক্টিভ সাইট থেকে পড়েছো, ঠিক সেরকম, ঠিক আছে? molecules joins them মানে binding chemically with them and shuttling them through the membrane in this form, ওই ফর্মেই ওই মেমব্রেন দিয়ে পাস করিয়ে দেবে। ওকে, সিম্পল ডিফিউশন ক্যান অকার থ্রু সেল মেমব্রেন বাই 2 পাথওয়ে। কী কী পাথওয়ে থাকতে পারে? এক নম্বর হচ্ছে থ্রু intersides of the lipid bilayer, ওই লিপিড বাইলেয়ারের মাঝখান দিয়ে, if diffusing substance is lipid soluble, and through watery channels that penetrate all the way through some of large transport proteins. এক তো সিম্পল ডিফিউশন বলতে চাইছে যে তোমার লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে পাস করবে ইন্টারমলিকুলার স্পেস দিয়ে, অথবা ওয়াটারি কিছু চ্যানেলস আছে যেগুলো, যে প্রোটিন চ্যানেলগুলো ঠিক এইরকম থাকে, মাঝখানটা ওপেন থাকে যেসব চ্যানেলে, সেখান দিয়ে পাস করে যাবে। এটা হচ্ছে সিম্পল ডিফিউশন, বুঝা গেল? কিছু কিছু ওয়াটারি চ্যানেলস থাকে টু পেনিট্রেট, মানে যেখানে পুরো প্রোটিন থাকে সেখান দিয়ে পাস করে গেল, ঠিক আছে? ওকে, সো ডিফিউশন অফ লিপিড সলিবল সাবস্টেন্সেস থ্রু দ্য বাইলেয়ার, লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে পাস হচ্ছে। দ্য লিপিড সলিবিলিটি অফ আ সাবস্টেন্স ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডিটারমাইনিং হাউ র্যাপিডলি ইট ডিফিউসেস থ্রু দ্য বাইলেয়ার। যে কোনো মলিকিউলে লিপিড সলিবিলিটি যেটা আছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কী জন্য? সেটা কত তাড়াতাড়ি লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে পাস করছে এটা বোঝার জন্য। দ্য রেট ডিফিউশন of each of these substance through the membrane is directly proportional, এই কথাটা ফলো করো, directly proportional to the lipid solubility. যত বেশি soluble হবে তত তাড়াতাড়ি ডিফিউজ করবে। ওকে, for example, oxygen can be delivered to the interior of the cell almost as through cell membrane didn't exist. এমনভাবে অক্সিজেন যায় যেন এখানে কোনো মেমব্রেনই ছিল না, বোঝা গেল? মানে ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মতো লাইট এমনভাবে পাস হচ্ছে যেন এখানে কোনো পর্দাই নেই, কারণ মিউ সব ক্ষেত্রে সেম, ওই রকম ব্যাপার। এতটাই সলিবল যে তার কাছে মেমব্রেনটার অস্তিত্বই ক্ষীণ বলে মনে হচ্ছে, কোনো অস্তিত্বই নেই যেন মেমব্রেনটা। ওকে, হাইলি লিপিড সলিবল, অক্সিজেন ইজ হাইলি লিপিড সলিবল। এটা কিন্তু কোশ্চেন আসে মাঝে মাঝে যে অক্সিজেন লিপিড সলিবল কি লিপিড সলিবল না, তখন বলবে যে অক্সিজেন অবশ্যই হাইলি লিপিড সলিবল। ডিফিউশন অফ ওয়াটার অ্যান্ড আদার লিপিড সলিবল মলিকিউলস থ্রু প্রোটিন চ্যানেলস, প্রোটিন চ্যানেল দিয়ে যদি পাস করে তার এক্সাম্পল কী হতে পারে? অ্যাকুয়াপোরিন চ্যানেলস। অ্যাকুয়াপোরিন চ্যানেল মানে যেখান দিয়ে ওয়াটার পাস হচ্ছে, ওখানে আমরা বললাম যে সেকেন্ড অপশানটা হচ্ছে যেখান দিয়ে ওয়াটার পাস হচ্ছে। তাহলে দ্যাট সিলেক্টিভলি পারমিট র্যাপিড পাসেজ অফ ওয়াটার থ্রু দ্য মেমব্রেন। দ্য অ্যাকুয়াপোরিনস আর হাইলি স্পেশালাইজড, দেয়ার আর অ্যাটলিস্ট 13 টাইপস ইন ভেরিয়াস সেলস অফ ম্যামলস। 13 প্রকারের এখন পর্যন্ত মানে মিনিমাম 13 প্রকারের অ্যাকুয়াপোরিনস আবিষ্কার হয়েছে এবং আরও ইন ফিউচার আছে। আমাদের ম্যামালসের সেলে 13খানা পাওয়া যায়, ইন ফিউচার আবিষ্কার হবে, সরি। ফর এক্সাম্পল, দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ডিফিউসেস ইন ইচ ডাইরেকশন থ্রু রেড ব্লাড সেল মেমব্রেন during each second is about 100 times greater as the volume of red blood cell. মানে রেড ব্লাড সেলের নিজের যা ভলিউম, তার থেকে 100 গুণ জল শুধু ওর মধ্যে থেকে যাতায়াত করে প্রত্যেক সেকেন্ডে। মানে বুঝতে পারছো কতটা সলিবিলিটি থাকলে এটা সম্ভব? এবং সলিবিলিটি বলতে লিপিড মেমব্রেনের সাথে সলিবিলিটি নেই, প্রোটিনের মধ্যে, এই প্রোটিনের সঙ্গে ওয়াটারের সলিবিলিটি আছে, প্রোটিনের মধ্যে গ্যাপ আছে যেখান দিয়ে ওয়াটার পাস করে। এইটা তো একমাত্র তোমার যদি একটা প্রোটিন থাকে যেটা ইজিলি পারমিয়েবল মেটেরিয়াল ফর দ্যাট মলিকিউল, ফর এক্সাম্পল ওয়াটার, এটা তখনই সম্ভব, নয়তো সম্ভব না। Other lipid soluble molecules can pass through protein pore in the same way as water molecule if they are water soluble
and small enough. However, as they become larger, their penetration falls off rapidly. যত বড় হবে আকার তত ঢুকতে সমস্যা হবে, এটা তো নর্মাল ব্যাপার। ওকে, লিপিড ইনসলভেলগুলো নিশ্চয়ই ওই প্রোটিন ইউজ করবেন। যদি সলিউবল আমি কেন প্রোটিন ইউজ করবো? পুরো মেমব্রেনে আমার কাছে কোনো অস্তিত্ব নেই, তাহলে আমি কেন ওই প্রোটিনগুলো ইউজ করবো? আমরা তো ডাইরেক্টলি ওর মধ্যে দিয়ে পাস আউট হয়ে যেতে পারি, তাই না? আচ্ছা, ফর এক্সাম্পল দ্য ডায়ামিটার অফ ইউরিয়া মলিকিউল ইজ অনলি 20% গ্রেটার দ্যান অফ দ্য ওয়াটার। মাত্র 20% বেশি। মানে এটা যদি জল যদি 100 মাইক্রন হয়, তাহলে তোর ইউরিয়া হয়ে যাবে হচ্ছে 120 মাইক্রন। ওকে, সো নাথিং সিরিয়াস। Yet its penetration through the cell membrane pores is about 1000 times less than that of the water. মাত্র 20% ওর ডায়ামিটার বেড়েছে, তার জন্য 1000 টাইমসও কমে গেছে। মানে তুই বুঝতে পারছিস কতটা ডেঞ্জারাস ব্যাপার? ঠিক আছে, ওর সাইজটা এনাফ ফর ইউরিয়া ট্রান্সপোর্ট। ওকে, even so, given the astonishing rate of water penetration, this amount of urea penetration still allows rapid transport of urea through the membrane within minutes. কোনো অসুবিধা হয় না, যেহেতু মলিকিউলসটা মানে এখন প্রোটিন মলিকিউলস প্রেজেন্ট। ওকে, ডিফিউশন থ্রু প্রোটিন পোর্স অ্যান্ড চ্যানেলস, সিলেক্টিভ পারমেবিলিটি অ্যান্ড গেটিং অফ চ্যানেলস। এবার চ্যানেলে আমরা দরজা লাগাবো। এই চ্যানেলগুলো এবার দরজা লাগানো হবে। এতক্ষণ তো দেখলি পুরো ওপেন, পুরো চ্যানেলটা ওপেন ছিল। এবার চ্যানেলে দরজা লাগানো হবে, ঢোকা বেরোনো সেগুলোকে রেগুলেট করা হবে। কি করে? পোর্স আর কম্পোজড অফ ইন্টিগ্রাল সেল মেমব্রেন প্রোটিনস দ্যাট ফর্ম ওপেন টিউবস থ্রু মেমব্রেন অ্যান্ড আর অলওয়েজ ওপেন। সবসময় ওপেন। পোর যাকে বলি, পোর আর অলওয়েজ ওপেন। However, the diameter of a pore and its electrical charges provide selectivity that permits only certain molecules to pass through. ফর এক্সাম্পল, এই যে অ্যাকোয়াপোরিনগুলো আছে, এই অ্যাকোয়াপোরিনগুলো অনলি H2O মলিকিউলকে দেয়, নট ইভেন হাইড্রেটেড আয়ন্স। ওরা হাইড্রেটেড আয়ন্সকেও ঢুকতে দেয় না। H2O ঢুকতে দিচ্ছি মানে H2ওর সঙ্গে যাকে আসবো ঢুকতে দেবো তা নয়, আমি হাইড্রেটেড আয়ন্সকেও দেবো না, আমি শুধু H2ওকেই দেবো। ঠিক আছে? The density of some aquaporins, that is aquaporin 2 in cell membrane, is not static but altered in different physiological condition. মানে এই ডেন্সিটি, বিভিন্ন অ্যাকুয়াপোরিনের যে বিভিন্ন রকমের ডেন্সিটি আছে, ফর এক্সাম্পল অ্যাকুয়াপোরিন 2 সেল মেমব্রেনে কীরকম ডেন্সিটিতে থাকবে সেটা স্ট্যাটিক নয়, ওটা চেঞ্জ হতে থাকে সময়ের সাথে। বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে ওটা চেঞ্জ হতে থাকে। সেলুলার টক্সিসিটি, ধর কোনো রকম সেলুলার ইনজুরি হলো, তখন এদের ডেন্সিটি চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য সেলের সোয়েলিং আমরা দেখতে পাবো। যে কোনো রকম সেল ইনজুরিতে আমরা সেল সোয়েলিং দেখতে পাই এই জন্য। ওকে, তাহলে কি? The protein channels are distinguished by two important characters. এক number, they are often selectively permeable to certain substances. 2 number, many of the channels can be opened or closed by gates that are regulated by electrical signals, voltage gated channels অথবা ligand gated channels. এক তো বলছি যে সেটা সিলেক্টিভলি পারমিয়েবল, সার্টেন মলিকিউলসকেই ঢুকতে দেবে। দরজা যদি সবসময় খোলাও থাকে তবু আমি সবাইকে ঢুকতে দেবো না। আমার এখানে কিছু গার্ড বসানো আছে। গার্ডগুলো কি? বাইন্ডিং কিছু সেন্টার্স রয়েছে, বাইন্ডিং কিছু সাইটস রয়েছে যেখানে বাইন্ড করতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে এটা সিলেক্টিভলি পারমিয়েবল কী করে? এর মুখে আমি দরজা লাগিয়ে দিচ্ছি দুপাশ থেকে, বা যে কোনো এক পাশে দরজা লাগিয়ে দিচ্ছি। দরজাটা কীরকম? দরজা হতে পারে ভোল্টেজ গেটেড, ভোল্টেজ ডিপেন্ডেন্ট হতে পারে বা লিগ্যান্ড ডিপেন্ডেন্ট হতে পারে। ঠিক আছে? Thus ion channels flexible dynamic structures and subtle conformational changes influences gating and ion selectivity. Gating মানে কি? দরজা লাগানো, আর হচ্ছে আয়ন সিলেক্টিভিটি, কোন আয়নকে আমি নেব। ওকে, selective permeability of protein channels. The selectivity results from specific characteristics of protein channels such as diameter, shape, nature of the electric charges and chemical bonds যেটা ফর্ম করছে সেটাই। এবার একটা এক্সিলেন্ট আয়ন চ্যানেলের কথা দেখবো আমরা, পটাশিয়াম চ্যানেল। পটাশিয়াম চ্যানেলটা আমরা পুরো পটাশিয়াম চ্যানেল এখানে একটা বিস্তীর্ণ বর্ণনা লেখা আছে। পুরো এই বর্ণনাটা পুরোটা অত পড়ে দেখার দরকার নেই, আমি ছোট্ট করে ছবিতে এখানে বুঝিয়ে দিচ্ছি। তোদের যদি ইন্টারেস্ট থাকে এবং সময় থাকে অবশ্যই তোরা এটা একবার রিডিং করে নিবি। ওকে, সো এখানে দেখ, ফার অ্যাপার্ট টু এনেবল স্মল সোডিয়াম টু রিঅ্যাক্ট। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখব যে এই যে আমাদের পটাশিয়াম চ্যানেলটা, সেটা হচ্ছে কিছু প্রোটিনস দিয়ে তৈরি। প্রোটিনসটা কীরকম? প্রোটিনটা প্রাইমারিলি হেলিক্যাল প্রোটিন, একটা হেলিক্যাল প্রোটিন স্ট্রাকচার দিয়ে তৈরি। হেলিক্যাল প্রোটিনে অনেকগুলো না প্রোটিন মলিকিউল থাকে। এই অনেকগুলো প্রোটিন মলিকিউল সমস্ত, এটাকে কি স্ট্রাকচার বলতে পারিস? এই স্ট্রাকচারটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার।
সো এই টারশিয়ারি স্ট্রাকচারটার মধ্যে আমাদের দেখতে হবে যে পটাশিয়ামটা কীভাবে এন্ট্রি নিচ্ছে, সাথে সিলেক্টিভিটি কী করে হচ্ছে। এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পোর হেলিক্স, যেটাকে আমরা পোর হেলিক্স বলছি, আর একটা হচ্ছে পোর লুপ। এই পোর লুপটার মধ্যে কিছু সিলেক্টিভিটি এরিয়া রয়েছে। এই সিলেক্টিভিটি এরিয়াগুলো আসলে কি? আসলে হচ্ছে কার্বোনাইল O2, কার্বোনাইল অক্সিজেন। এই কার্বোনাইল অক্সিজেনগুলো পটাশিয়ামের সঙ্গে বাইন্ড করে। হাইড্রেটেড পটাশিয়াম থাকে, তো হাইড্রেটেড পটাশিয়ামটাকে ডিহাইড্রেটেড পটাশিয়াম করে দেয়, তার সাথে বাইন্ড করে যায়। এই বাইন্ড করে গেল, পটাশিয়াম কটাকে ধরে নিল এর ভিতরে। পটাশিয়ামগুলো যেই এর ভিতর থেকে গেল, তখন এবার পটাশিয়ামগুলোকে বললো, ভাই এবার তোকে আমি সেলের ভিতর ঢুকতে দেবো। আমি যখন চিনতে পেরেছি এবং তোকে জল বিমুক্ত করতে পেরেছি, মানে তোর মধ্যে H2O ছিল, আমি সেই H2Oটাকে যখন বাদ দিয়ে দিতে পেরেছি, তোকে ডিহাইড্রেট করে দিতে পেরেছি, এবার আমি তোকে সেলের ভিতর ঢুকতে দেবো। ঠিক আছে, ফার অ্যাপার্ট টু এনেবল স্মল সোডিয়াম আয়ন্স টু রিঅ্যাক্ট। এবার হচ্ছে প্রশ্ন যে এখানে একটা কোশ্চেন আসে যে পটাশিয়াম তো আয়নটা অনেক বড়, ঢুকে গেল, তাহলে এর থেকে ছোট সোডিয়াম কেন ঢুকতে পারবে না? প্রশ্নটা যেখানে, উত্তরও সেখানে। এর থেকে ছোট বলছি, সোডিয়াম আয়নের ডায়ামিটার এর থেকে ছোট। সোডিয়াম আয়ন পটাশিয়ামের ঠিক উপরে থাকে ফার্স্ট সিরিজে, মনে আছে? যেখানে লিনা কে মানে সোডিয়াম 11, পটাশিয়াম 19। সোডিয়াম ছিল 11 নাম্বার, পটাশিয়াম ছিল 19 নাম্বার। সোডিয়াম উপরে ছিল, পটাশিয়াম জাস্ট তার নিচে ছিল। তার মানে ওর ডায়ামিটারটা, পটাশিয়ামের ডায়ামিটার ছিল বেশি। তাহলে পটাশিয়ামে যদি ডায়ামিটার বেশি থাকে, তাহলে পটাশিয়াম ঢুকে যাবে, কিন্তু সোডিয়াম ঢুকতে পারছে এরকম কেন? কারণ পটাশিয়াম ডায়ামিটার বেশি, পটাশিয়াম দুপাশে এই কার্বোনাইল যে অক্সিজেন আছে তার সঙ্গে টাচ পাচ্ছে, কার্বোনাইল অক্সিজেনের সঙ্গে টাচ পাচ্ছে, ফলে ডিহাইড্রেটেড হতে পারছে। সোডিয়াম এই জায়গায় ধর সোডিয়াম এইটুকু হয়, দুপাশে টাচ পাচ্ছে না, কারোর সাথে টাচ পাচ্ছে না সোডিয়াম, ফলে সোডিয়াম ডিহাইড্রেটেডও হতে পারছে না, এর মধ্যে দিয়ে পাস আউটও হতে পারছে না। বোঝা গেল? তাই এটা পটাশিয়াম স্পেসিফিক হয়ে যাচ্ছে, সোডিয়ামকে ঢুকতে দিচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? এই জায়গাটা আমরা পড়ে নেব। When hydrated potassium ion enter the selectivity filter, they interact with the carbonyl oxygen and shed most of their bound water molecule, permitting the dehydrated potassium ion to pass through the channel. একমাত্র ডিহাইড্রেটেড পটাশিয়াম আয়ন এখান দিয়ে পাস হতে পারে। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই অবধি কোনো সমস্যা থাকলে চট করে কমেন্ট করে দাও। ওকে, আমরা পরে এগোই। এখানে দেখতে পাচ্ছি দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ সোডিয়াম চ্যানেল ওপেন পোর ইজ সিলেক্টিভিটি ফিল্টার। আমরা সোডিয়াম চ্যানেলে এবার ওপেন পোরে চলে আসি, এবার সোডিয়াম চ্যানেলটায় চলে আসছি। সোডিয়াম চ্যানেলে এসে আমরা দেখতে পাবো যে সোডিয়াম চ্যানেল, এখানে একটা হেডিং দেওয়া উচিত ছিল, আমি হেডিং দিতে ভুলে গেছি রে। পটাশিয়াম চ্যানেল তো পড়লাম, এবার সোডিয়াম চ্যানেলের উপর ফোকাস করবো। সোডিয়াম চ্যানেলে কী দেখতে পাচ্ছি যে সোডিয়াম চ্যানেল সোডিয়াম চ্যানেল একটা যে প্রকারের সোডিয়াম চ্যানেলের কথা আমরা এখানে বলছি, সেই সোডিয়াম চ্যানেলটা হচ্ছে এইরকম, এই ছবিটার উপর ফোকাস কর। তাহলে ছবিটার উপর ফোকাস করে আমি দেখতে পাবো এই যে সোডিয়াম চ্যানেলটার, এটার কিছু একটা লার্জার পার্ট রয়েছে, একটা সরু পার্ট রয়েছে। সরু পার্ট কোনটা? এটা হচ্ছে দ্য মোস্ট সরু পার্ট, আর এটা হচ্ছে লার্জার পার্টগুলো, বাকিগুলো হচ্ছে লার্জার পার্ট। তাহলে এই মোস্ট সরু পার্টটা কি? তুই যদি ভালো করে ছবিটা লক্ষ্য করিস, দেখবি যে সব জায়গায় ডেন্সিটি কত কম নেগেটিভ চার্জেসে, কিন্তু এই জায়গায় ডেন্সিটিটা বেশি। আচ্ছা, আমাকে বলতে পারবি যে এই ডেন্সিটিটা কেন তৈরি হচ্ছে এখানে, মানে এখানে নেগেটিভ কেন ডেন্সিটি তৈরি হচ্ছে এই প্রোটিনগুলোর গায়ে? কমেন্ট কর, ঠিক আছে? এখানে কেন নেগেটিভ ডেন্সিটি তৈরি হচ্ছে এই জায়গাটা কমেন্ট কর, আমি দেখব তোরা কী অ্যান্সার দিচ্ছিস, দেখি কেমন তুই বুদ্ধি খাটিয়ে এটা বলতে পারিস। কেননা এটা ইম্পর্টেন্ট, এটা পরে গিয়ে কাজে লাগবে যখন রেস্টিং মেমব্রেন পড়বো সেখানে। ওকে, সো এইবার যে সোডিয়ামটা ঢুকবে, তাহলে গেটটা খুলে গেল, গেট ওপেন হয়ে গেল। সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা আমাদের লিগ্যান্ড গেটেড হতে পারে, অথবা আমাদের হতে পারে ভোল্টেজ গেটেড। তাহলে লিগ্যান্ড অথবা ভোল্টেজ, ওকে, লিগ্যান্ড অথবা ভোল্টেজ গেটেড হতে পারে। তাহলে সোডিয়ামটা এর মধ্যে দিয়ে ঢুকে আসবে। এর মধ্যে ঢোকার সময় এই যে জায়গাগুলো আছে এগুলোর সঙ্গে প্রথমে বাইন্ড হয়, এগুলোর সঙ্গে বাইন্ড হওয়ার পর দেখে যে এটা সোডিয়ামই তো পাস করতে পারবে, তো তারপরও পাস করে। ইজ ইট ওকে? সেম গোজ ফর পটাশিয়াম। হ্যাঁ, পটাশিয়ামের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাবো, কিন্তু পটাশিয়াম যেহেতু লিকি চ্যানেলস, তাই আমার ক্ষেত্রে ওটা দেখা যাচ্ছে না। সোডিয়ামের ক্ষেত্রে লিকি চ্যানেলস না। ওকে, মাথায় রাখবি এটা। আচ্ছা, দি স্ট্রং নেগেটিভ চার্জেস ক্যান পুল স্মল ডিহাইড্রেটেড সোডিয়াম আয়ন্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হাইড্রেটিং ওয়াটার মলিকুল। যদিও সোডিয়ামের ক্ষেত্রে হাইড্রেশনের পুরো প্রয়োজন পড়ে না, যতটা পটাশিয়ামের ক্ষেত্রে পড়ে। অলদো আয়ন্স ডু নট নিড টু বি ফুললি হাইড্রেটেড টু পাস থ্রু দ্য চ্যানেলস, প্রয়োজন পড়ে না, যেটা বললাম। এবার গেটিং অফ প্রোটিন চ্যানেলস। প্রোটিন চ্যানেল কী করে গেটিং হচ্ছে, মানে আমি যেটা বললাম ভোল্টেজ গেটেড আর তোর যে লিগ্যান্ড গেটেড আছে সেটার পার্থক্য করা হবে।
দ্য গেটিং অফ প্রোটিন চ্যানেল, সেখানে বলছে আ কনফরমেশনাল চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্য প্রোটিন মলিকিউল ইজ হ্যাপেনিং। প্রোটিন মলিকিউলে একটা কনফরমেশনাল চেঞ্জ হচ্ছে। কী সেই কনফরমেশনাল চেঞ্জ? দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ গেটস আর কন্ট্রোলড ইন টু প্রিন্সিপাল ওয়েজ, দুটো প্রিন্সিপাল। এক নম্বর হচ্ছে ভোল্টেজ গেট, দু নম্বর হচ্ছে লিগ্যান্ড গেটে। এতবার বলছি, মাথায় ঢুকে যাওয়ার কথা। দ্য কেমিক্যাল বন্ডস রেসপন্ড টু ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। কী করে হচ্ছে বিষয়টা এবার আমরা দেখব। এখানে চট করে একটা জিনিস আমরা দেখে নেব। দ্য টপ প্যানেল of a strong negative charge inside the cell membrane may cross outside sodium gates to remain tightly closed. মানে বাইরে সোডিয়ামকে ঢুকতে দেবে না, ঠিক আছে, ওই টপ প্যানেলটা, স্ট্রং নেগেটিভ চার্জগুলো। এবার দেখ এই জায়গাটা লক্ষ্য কর। Conversely, when the inside of the membrane loses its negative charge, the gate opens suddenly, allows sodium to pass inward through the sodium pores. This process is basic mechanism of eliciting action potential in nerves. মানে বলতে চাইছে যখন যখন বাইরে পজিটিভ থাকবে, ভিতরে নেগেটিভ থাকবে, এটা নর্মাল পজিশান। এই সময় কোনো সোডিয়ামের এন্ট্রি আমি হতে দেব না। নর্মাল কেসে সেলে কোনো রকম সোডিয়ামের এন্ট্রি হয় না, কিন্তু সেল যেই ডিপোলারাইজড হয়ে যায়, যেই সেলের ভিতরের পোটেনশিয়ালটা তুলনামূলক এর থেকে পজিটিভ হয়ে যায়, হ্যাঁ মানলাম এইটা, তখন এই পজিটিভ থাকা সত্ত্বেও এর চার্জ থাকে, এই পজিটিভ হওয়া সত্ত্বেও এর চার্জ কিন্তু নেগেটিভে থাকে, কখনো -70 থাকে মিলিভোল্ট, ডিপেন্ডিং আপন কোন সেল, ঠিক আছে, কখনো -60 থাকে, -90 থাকে। সো ওই রকম তো, কিন্তু এটা তুলনামূলক পজিটিভ। -90 থেকে -70টা কিন্তু পজিটিভ, তাই তো? তাহলে তুলনামূলক পজিটিভ হয়েছে, বাইরেটার তুলনায় এটা পজিটিভ হয়েছে, এটা নেগেটিভ কিন্তু তুলনায় এটা পজিটিভ হয়ে গেছে। সেই পজিটিভটাকে সেন্স করার পর ভিতরে সোডিয়াম চ্যানেল ভিতরের গেটটা খুলে যায়। সোডিয়াম তখন বাইরে, যেহেতু সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি রাদার দেন ভিতরে, তাই সোডিয়াম হু করে বাইরে থেকে ভিতরে ঢুকে আসে। সোডিয়াম ভিতরে ঢুকে আসা মানেই আবার ডিপোলারাইজেশন অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল চালু হয়ে যাবে। এই ভাইস ভার্সা টেকনিকটা হয় পটাশিয়ামের ক্ষেত্রে। পটাশিয়ামের ক্ষেত্রে যখন ভিতরে ডিপোলারাইজেশন হয়ে যায়, মানে যখন আমরা সেলের গ্রাফটা, মানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল এবং নার্ভ পোটেনশিয়ালের গ্রাফটা করবো, তখন দেখব সোডিয়ামের গ্রাফটা এরকমভাবে, মানে যখন আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাকশন পোটেনশিয়াল আসে, তখন সোডিয়ামের গ্রাফটা এরকমভাবে উঠে যে সোডিয়ামের গেটটা বন্ধ হলো, সঙ্গে সঙ্গে কী হলো, ওখানে যেই পজিটিভ চার্জ তৈরি হলো, সঙ্গে পটাশিয়ামের গেট খুলে হলো, পুরোটা নেমে গেল, নেমে গিয়ে এই পটাশিয়াম। এসো এই যে নামাটা, এটা পটাশিয়ামের জন্য আমরা নেক্সট চ্যাপ্টারেই দেখবো। এটা হচ্ছে নার্ভ মাসেলে অ্যাকশন পোটেনশিয়াল ছিল, ওটা আমরা নেক্সট চ্যাপ্টারেই দেখবো। সুতরাং ভিতরটা যদি নেগেটিভ হয়ে যায়, মানে এই রকম পজিশানে থাকে, তখন পটাশিয়াম চ্যানেল খুলবে। ইজ ইট ফাইন? করতে 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 এরকম পজিশানে চলে আসবে, মানে এইরকম হয়ে গেল। এবার এই পজিশানে হওয়ার পর পটাশিয়াম চ্যানেল খুলে গেল, পটাশিয়ামের যেটা কনসেন্ট্রেশন ভিতরে বেশি বাইরে কম, পটাশিয়াম বাইরের দিকে চলে গেল। ওকে, সো চলো, this process is basic mechanism eliciting action potential in nerves that is responsible for nerve signal. Okay. Chemical ligand gating. Some protein channels are opened by binding to chemical substances, a ligand with protein, which causes a conformational chemical bonding change in the protein molecule that opens or closes the gate. One of the most important instance of chemical gating of affected channel neurotransmitter acetylcholine. Acetylcholine রিসেপ্টরের ক্ষেত্রে আমাদের জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। অ্যাসিটাইলকোলিনের ক্ষেত্রে কী হয়, একটা ছোট্ট করে বলে দিয়ে দেয়, সেটা হচ্ছে এই যদি আমাদের কোলিনের প্রি সাইন্যাপটিক নব হয়, এটা যদি পোস্ট সাইন্যাপটিক নব হয়, এখান থেকে যদি আমাদের কোলিন রিলিজ হয়, সেই কোলিনগুলো এখানে থাকা NM রিসেপ্টার, NN বা NM রিসেপ্টারের সঙ্গে বাইন্ড হয়। এই জায়গাটা, এখানে যেই কোলিনটার সাথে বাইন্ড হলো, তখন অ্যালাউ করে সোডিয়ামকে এর ভিতর ঢুকে আসতে। সার্টেন অ্যামাউন্ট অফ সোডিয়াম এর ভিতর ঢুকে আসবে, কেন পথটা তো খালি হয়ে গেল। তখন এই সার্টেন অ্যামাউন্ট অফ সোডিয়াম ঢুকে এসে এখানে অ্যাকশন পোটেনশিয়াল চালু করে এবং সেটা পরবর্তী নার্ভ বরাবর চলতে থাকে। ওকে, সো এইটা হচ্ছে মেন টেকনিক অ্যাকশন পোটেনশিয়ালের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টারের ক্ষেত্রে, হুইচ সার্ভস অ্যাজ এ লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলস। ওকে, লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলস রূপে কাজ করে। লিগ্যান্ড কেন? কারণ অ্যাসিটাইলকোলিন এসে লাগার পরই কেবল অ্যাসিটাইলকোলিন রিসেপ্টারগুলো কাজ করে, যেমন NM, NM। Okay, acetylcholine opens the gate of the channel, providing a negatively charged pore about 0.6 nanometer in diameter that allows unchanged molecule or positive ion smaller than this diameter to pass through. Okay, ওর থেকে
কম, যে ন্যানোমিটারের চ্যানেল মানে প্রোটিন বলি যে আয়ন্সগুলো আছে সেগুলোকে শুধু পাস করাবে ওই পোর্ট দিয়ে, যেটা 0.6 ন্যানোমিটার 0.65 ন্যানোমিটারের থেকে কম। ওকে, এই যেটা বললাম দু প্রকারের হতে পারে, নার্ভ রিসেপ্টার বা নার্ভ মাসেল অ্যাসিটাইলকোলিন রিসেপ্টার। ওকে, ওপেন স্টেট ভার্সেস ক্লোজ স্টেট পার্থক্যটা মেনলি কোথায় হচ্ছে ওপেন স্টেট আর ক্লোজ স্টেটের? এটা হচ্ছে সিঙ্গেল সোডিয়াম চ্যানেল অ্যাপ্রক্সিমেটলি 25 মিলিভোল্ট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন। মানে তখনই ওপেন হয় যখন মানে ইলেকট্রিক্যাল মানে একটা সোডিয়াম চ্যানেল 25 মিলিভোল্ট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেনকে তৈরি করতে পারে। ঠিক আছে, অল অর নান ফ্যাশন। অল অর নান ফ্যাশন মানে আইদার খুলবো অথবা বন্ধ হবো, ওই অর্ধেক খুলে রাখলাম অর্ধেক বন্ধ হলাম ওরকম কোনো ব্যাপার নেই। ওকে, at 1 voltage potential the channel may remain closed all the time or almost all the time, whereas at another voltage it may remain open either all or most of the time. At in between voltage as shown in the figure, the gates tend to snap open and closed intermittently, resulting in an average current flow somewhere between the minimum and maximum. মানে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ পোটেনশিয়াল দিস, দ্য চ্যানেল মে রিমেন ক্লোজড, চ্যানেলটা খোলা থাকবে অবভিয়াসলি অল দ্য টাইম অর অলমোস্ট অল দ্য টাইম, মোটামুটি সবসময়। কারণ বায়োলজি ইজ এক্সেপশন, কোনোটা হয়তো খুলতে পারলো না কোনো মলিকিউলের জন্য, বা কোনো রকম কোনো ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স হলো, মানে কোনো একটা মলিকিউলের অ্যাট্রাকশানের জন্য খুলতে পারলো না, এরকমও হতেই পারে। হোয়ারাস অ্যানাদার ভোল্টেজ, কোনো একটা আলাদা ভোল্টেজে ইট রিমেইন ওপেন ইদার অল অর মোস্ট অফ দ্য টাইম। কখনও ক্লোজ থাকলো, একটা ভোল্টেজ বললাম যেটাও নর্মালি ক্লোজ থাকছে, ওর থেকে একটা বেশি ভোল্টেজ যেখানেও ওপেন থাকছে। এর মাঝামাঝি যদি কোনো ভোল্টেজ হয় তার মানে বলতে পারবো কিছু গেট পুরো ওপেন থাকবে, কিছু গেট পুরো ক্লোজ থাকবে। অ্যাজ আ হোল টোটালে যেটা হবে সেটা কিন্তু ওই দুটো ভোল্টেজের মাঝামাঝি একটা ভোল্টেজ তৈরি করবে। মানে অ্যাজ এ হোল ও যতটা তৈরি করতে পারছিল তার থেকে কম তৈরি করবে। কেন? কারণ প্রত্যেকটা অর্ধেক করে খুলে আছে না, কোনো একটা হয়তো পুরো সবটা খুলে আছে, কোনো একটা সবটা বন্ধ করে আছে। এই জন্য কারোর অর্ধেক খোলা সম্ভব নয়, কেউ পুরো খুলে থাকবে, কেউ পুরো বন্ধ করে থাকবে, কিন্তু অল অ্যান্ড নান রুল, আইদার পুরো খোলো আইদার পুরো বন্ধ করো, ওরকমভাবে মাঝামাঝি খুলে রাখা যাবে না। এটার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছে। ওকে, এখানে একটা প্যাচ ক্ল্যাম্প মেথড বলে একটা জিনিস দেওয়া আছে ফর রেকর্ডিং আয়ন কারেন্ট ফ্লো থ্রু চ্যানেল। সো এটার দরকার নেই অতটা, এখানে একটা রেকর্ডিংয়ের ব্যাপার আছে, এটার দরকার নেই। এটা পরের চ্যাপ্টারে আমরা যখন কিছু পেরিমিটার্সগুলো পড়বো, কিছু প্যারামিটার্সগুলো পড়বো, প্যারামিটার্স এই গ্রাফের প্যারামিটার্স কানেক্সিং, তারপর আরেকটাগুলো যখন পড়বো তখন আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওগুলোর এখন আপাতত দরকার নেই। আচ্ছা, সো এই ভিডিওতে এই অবধি থাক। নেক্সট ভিডিওতে আমরা এই ফেসিলিটেটেড ডিফিউশন পার্টটা থেকে শুরু করব। ওকে, সো এই অবধি চট করে তোমরা একটা ছোট্ট করে রিভাইজ করে নাও। আর আমি ডেসক্রিপশান বক্সে এটার পিডিএফটা ডাউনলোড করে দেবো, মানে আপলোড করে দেবো, তোমাদের যদি দরকার হয় ওখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, আর হল অ্যান্ড গাইডলাইনের যে তোমাদের যদি হার্ড কপিতে থাকে তো হার্ড কপি, নয়তো সফট কপি দেখেও পড়তে পারো। দ্য সফট কপি ইজ ভেরি গুড, ইউ নো। সো আজকের জন্য গুড বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক এই ফেসিলিটেটেড ডিফিউশনের জায়গাটা থেকে শুরু করব। থ্যাংক ইউ।